नमस्कार, শুনছেন শ্রীময়ীর গল্প। এখন চলছে রহস্য গল্প সোনার ঘড়ির খোঁজে। আজকে দ্বিতীয় পর্ব। 2-3টে দিন কেটে গেল। সেদিন সকাল থেকেই আকাশ খানিকটা ঘোলাটে দেখাচ্ছিল। গুমোট দিন, বিকেল মেঘলা হলো। তারপর দমকা ঝড় উঠল। বৃষ্টিও হলো এক পশলা। আধ ঘন্টার মতো বৃষ্টি, তবে জোরেই নেমেছিল। সারাদিন গুমোটের পর এই বৃষ্টি যেন অনেক আরাম এনে দিল শহুরে মানুষজনকে। তারাপদ আর চন্দন বৃষ্টি থামার পরই কিকিরার কাছে হাজির। কিকিরা তার বসার ঘরে, যেটা জাদুকরের চেয়ে রহস্যময়, বাতি জ্বালিয়ে বসে বসে একটা চটি মতন বই বা ওই ধরনের কিছু দেখছিলেন। চন্দনই কথা বলল প্রথমে। আর খানিকক্ষণ হলে পারতো, কি বলুন স্যার? যা অবস্থা যাচ্ছিল, মরে যাচ্ছিলাম। কলকাতার ক্লাইমেট নাকি পাল্টে যাচ্ছে, বুঝলেন? সেদিন কাগজে একটা লেখা দেখছিলাম, তাতে লিখেছে এই শহরে শীত কমছে, গরম বাড়ছে, প্রতি 10 বছরের হিসেবে কমপক্ষে 1.5 থেকে 2 ডিগ্রি। তারাপদ মজা করে বলল, লোক বাড়ছে, ঘর বাড়ি বাড়ছে, ট্রাম বাস গাড়ি বাড়ছে, গরম তো বাড়বেই। চন্দন বসতে বসতে কিকিরাকে বলল, কি পড়ছেন? কিকিরা বললেন, ক্যাটালগ। ক্যাটালগ? কিসের ক্যাটালগ? ঘড়ির। চন্দনের বিশ্বাস হলো না। কিকিরা নিশ্চয়ই ঠাট্টা করছেন। বলল, হঠাৎ ঘড়ির ক্যাটালগ কেন? কিকিরা হাতের বইটা কোলের ওপর রাখলেন, বললেন, চোর বাজারের সুরবাবুর কাছে পাওয়া গেল। ইউ নো সুরবাবু? না স্যার, চোর বাজারই চিনি না তো সুরবাবু। চোর বাজারে আপনার কত যে বন্ধু। চোরে চোরে হাফ ব্রাদার। আমি কখনো কখনো চোর বাজারে মার্কেটিং করতে গেলে 2 ভাইয়ে মিলে চাটা খাই, গল্পগুজব হয়। সুররা ভেরি ওল্ড কনসার্ন, ওরা পুরনো শখের জিনিস বিক্রি করে। বনেদি বড়লোক, ওয়ান্স আপন আ টাইমে রাজা গজা ছিল, বুঝলে? এখন শরিকি ভাঙা বাড়ির বংশধর টানাটানির মধ্যে থাকে। 200-400 টাকায় ভালো ভালো জিনিস বেচে দেয়। কোনোটা আবার হাত ফেরতা হয়ে আসে। সেকালের কাচের জিনিস, ঝাড় থেকে সেজ বাতি, আসলি বেলজিয়াম মিরার, বিউটিফুল ফুলদানি, ছোট ছোট কার্পেট, রূপোর গড়গড়া, ছবির ইংলিশ ফ্রেম, কত রকমের জিনিস। চলো একদিন দেখাবো। তারাপদ অবাক হয়ে বলল, সে না হয় বুঝলাম, কিন্তু ঘড়ির ক্যাটালগ? ওই তো, ওটা তো তোমরা বুঝবে না। কিকিরা পকেট হাতড়ে চুরুট বার করতে করতে বললেন, সুরদের কাছে 2-4টে পুরনো মডেলের ঘড়িও আছে। আগে আরো ছিল, এখন নেই, 2-1টা মাত্র। পুরনো শৌখিন জিনিস কেনার লোক এখন কমে গিয়েছে তারাবাবু। লোকে আর পয়সা খরচ করে ওসব কিনতে চায় না। ভালোই করে। তা আপনি? আমি সুরকে বললাম, একটা সোনার পকেট ঘড়ির কথা শুনেছি, তার মধ্যে কম্পাস আছে। সে এই ধরনের ঘড়ির কথা আগে শুনেছে কিনা, বা কোথাও যদি দেখে থাকে। তারাপদ এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারল। চন্দনের দিকে তাকালো। চন্দনও এবার আন্দাজ করতে পেরেছে। চন্দন হঠাৎ বলল, কিকিরা, কাগজে মাঝে মাঝে বিজ্ঞাপন দেখি, অমুক ঘড়ি তমুক ঘড়ির অত নম্বর মডেল যদি কারুর কাছে থাকে তবে যেন। হ্যাঁ, কাগজে বিজ্ঞাপন থাকে, এখনো থাকে, সেটা আলাদা। তা সুর বলল, ওরা বেশিরভাগই আগে যা বিক্রি করেছে সেগুলো বড় ঘড়ি, হয় ওয়াল ক্লক, না হলে টেবিল ক্লক, মানে ছোট দেরাজ কিংবা ভারী টেবিলের ওপর রাখার মতো ঘড়ি। রিস্ট ওয়াচও 1-8টা বিক্রি করেছে অবশ্য, তবে সেগুলো সোনা টোনার নয়। তারাপদ বলল, বুঝেছি, আপনি ওই বাবলুর ঘড়িটার ব্যাপারে জানতে গিয়েছিলেন। মাথা নাড়লেন কিকিরা, চুরুট ধরালেন। তোমার মাথা এতক্ষণে প্লে করেছে। চন্দন হেসে ফেলল, তারার মাথা লেটে প্লে করে। তারা গায়ে মাখল না কথা, বলল, আপনার ক্যাটালগ প্লে করলো? না, এটা পুরনো ঠিকই, অনেক খুঁজে পেতে হাতরে বার করলো সুর।
কাগজগুলো একেবারে লাল হয়ে গিয়েছে। অনেক পুরনো ঘড়ির নাম দেখলাম, ডেসক্রিপশনও রয়েছে, কিন্তু সোনার ঘড়ি যা রয়েছে সবই 14 ক্যারেট। কোথাও দেখলাম না সোনার কাঁটা আর কম্পাসের কথা আছে। চন্দন বলল, স্যার এই ক্যাটালগ কিসের কাজে লাগে? পুরনো ওয়াচ ডিলার্সদের কাজে লাগতো এক সময়, এখন লাগে বলে তো শুনিনি। তাই এর জন্য ক্যাটালগ ছাপানো? চন্দন বলল। মাথা হেলিয়ে কিকিরা বললেন, হ্যাঁ, ব্যাপারটা কি জানো, আগেকার দিনে যারা পুরনো শৌখিন জিনিস বিক্রি করত তাদের একটা সার্কেল ছিল। কার কাছে কি আছে জানবার জন্য ক্যাটালগ ছেপে নিজেদের মধ্যে বিলি করত। সারা দেশ জুড়ে এই ব্যবসা চলতো। দিল্লির ডিলার জানতে পারতো কলকাতায় কার কাছে কোন জিনিসটা পাওয়া যাবে, কলকাতার ডিলার জানতে পারতো জয়পুরের ডিলারের কাছে কি পাওয়া যাবে। তারপর কাস্টমার জুটলে লেনদেন হতো। এখন আর এসব বড় পাবে না, ব্যবসায় উঠে গেল তা ক্যাটালগ। তারাপদ জায়গা ছেড়ে উঠে এসে হাত বাড়ালো, এই দিন তো একবার চেহারাটা দেখি। কিকিরা ক্যাটালগের চটি বইটা দিলেন। তারাপদ বইটা নিয়ে নিজের জায়গায় ফিরে গিয়ে পাতা উল্টাতে লাগলো। চন্দন বলল, নতুন কোনো খবর পেলেন? খবর তো তোমাদের দেওয়ার কথা। চন্দন বলল, আমি একেবারেই সময় পাইনি স্যার, কটা দিন আমার ঘাড়ে যা চাপ পড়েছে। আমার এক মামাতো ভাই এসেছিল, তাকে নিয়ে খানিকটা ব্যস্ত ছিলাম। তারপর আবার আমাকে কলকাতার অন্য হাসপাতালে ট্রান্সফার করে দেবে বলছিল। রাইটার্সে আবার ধর্ণা মারলাম গতকাল। তবে হ্যাঁ, তারা আমায় বলেছিল আপনি বলেছেন লেকের আশেপাশে আমার কোনো বন্ধু আছে কিনা খোঁজ করতে। তা সেটা করেছি। লেক গার্ডেন্সেই আমার এক পুরনো বন্ধু থাকে, সে এখন চোখের ডাক্তারি করছে, আই স্পেশালিস্ট, বিদ্যুৎ সোম। তার ঠিকানা নিয়ে ফোন করেছিলাম। কিছু বলেছ? না, এমনি একদিন যাব বলেছি। কাল এই যাও। চন্দন বলল, একলা? হ্যাঁ, একলাই যাবে। গিয়ে কি করব? কৃষ্ণকান্ত দত্ত রায় মশাই আর তার ফ্যামিলি সম্পর্কে খোঁজ খবর করবে। আপনি কি দত্ত রায় সম্পর্কে? না, তা নয়, তবে অন্যদের কাছ থেকে খোঁজ খবর করা ভালো। আমরা যা শুনেছি সবই একতরফা। মানে কৃষ্ণকান্ত যা বলেছেন তার বলার বাইরেও তো কিছু থাকতে পারে। আর কিছু? হ্যাঁ, বাবলু সম্পর্কেও জানবে যতটা পারা যায়। কিকিরা একটু থেমে আবার বললেন, আরও একটা কাজ তোমার থাকলো। বাবলু যেদিন হারিয়ে যায় সেদিন ভোরবেলায় সে যখন দৌড়ে বেড়াচ্ছিল তখন পাড়ার কে কে তাকে দেখেছে, কোথায় দেখেছে, কি অবস্থায় দেখেছে। মানে সে একাই ছিল না তার সঙ্গে কেউ দৌড়চ্ছিল, সে দাঁড়িয়ে পড়ে কারোর সঙ্গে কথা বলছিল কিনা, আশেপাশে রাস্তায় লোকজন ছিল কিনা, মানে যা যা সম্ভব সবই জানার চেষ্টা করবে। চন্দন মাথা নাড়ল, বুঝতে পেরেছে। বলল, আপনি যেরকম ফিরিস্তি দিচ্ছেন একদিনে কি এত কাজ করা যাবে? একদিনে হবে কেন, 2-3 দিন যদি লাগে তোমাকে ঘুরে ফিরে এই কাজটা করতে হবে। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এত সময় পাবো কেমন করে স্যার? ভদ্রলোক আপনাকে পাড়ার লোকের কথা বলেননি? বলেছেন 2-4 জনের কথা। আমি ওকে বলেছিলাম আপনি আমাদের নামগুলো দিন যারা বাবলুকে সেদিন সকালে দেখেছে। তাছাড়া ওর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু, ওর থিয়েটারের দলের নাম ঠিকানা দিন। দিয়েছেন? হ্যাঁ, কাল বাবলুর জ্যাঠতো ভাই কাবলু এসেছিল, সে একটা লিস্টই দিয়ে গিয়েছে। বলতে বলতে কিকিরা তার ছোট টেবিলটা দেখালেন। ওখানে ড্রয়ারের মধ্যে কাগজটা আছে, নিয়ে যেও। বগলা চা নিয়ে এলো। চা এগিয়ে দিয়ে চলে গেল বগলা। জানলা দিয়ে মাঝে মাঝে 2-1 দমক ভিজে বাতাস আসছিল, পাখা চলছে। চা খেতে খেতে তারাপদ হঠাৎ বলল, কিকিরা স্যার, আপনার এই ক্যাটালগের যা বহর, যেমন ছাপা তেমনই কাগজ, হ্যাঁ একেবারে রদ্দি। ওগুলো এরকমই হয়। কিকিরা বললেন, বাজারে বিলি করার জন্য নয়, নিজেদের জন্য, প্রাইভেট ইউজ। হ্যাঁ,
এই ক্যাটালগের শেষের দিকে একটা রাবার স্ট্যাম্পের ছাপ আছে, দেখেছেন? খুব অস্পষ্ট, ভালো করে কালি লাগিয়ে ছাপ মারা হয়নি। দেখেছি। এর মানে কি স্যার? রাবার স্ট্যাম্পের ছাপে ইংরেজিতে লেখা বক্সি অ্যান্ড কোম্পানি। বক্সিটা কি? তারাপদ বলল, ধর্মতলা স্ট্রিটের ঠিকানা। কিকিরা চায়ে চুমুক দিয়ে বললেন, মানে বক্সি কোম্পানি। বক্সি কোম্পানি? বাঙালি? তাহলে এরকম অদ্ভুত বানান BOXY কেন? কিকিরা মুচকি হাসলেন। সেকালের সাহেবী কেতা, তখনকার দিনে কেউ কেউ এরকম করত, সাদামাটা নামধামকে একটু ইংলিশ কায়দায় সাজাতো। কেন, তুমি বোনার্জি শোনোনি? ব্যানার্জি হতো বোনার্জি, পাল হতো পল, দাঁ হতো ডন, আর পালিত হতো পলেট। তারাপদ কপালে হাত দিয়ে বলল, সাংঘাতিক! বক্সি হলো বক্সি? ভাবা যায় না। তারাবাবু, একে বলে রেওয়াজ। সেকালে কোনো কোনো ব্যবসাদার এরকম করত, কোম্পানির কদর বাড়াবার জন্য। বক্সি কোম্পানি ছিল পুরনো ওয়াচ ডিলার। তাই নাকি? কে বলল? সুরবাবু। সুরবাবুর বাবার আমলে ধর্মতলা স্ট্রিটে বক্সি কোম্পানির দোকান ছিল। আচ্ছা আচ্ছা নয়, ধর্মতলা স্ট্রিট তখন আজকের দিনের ধর্মতলা নয়, তখন ওটা সাহেব মেম সাহেবদের মার্কেটিং করার জায়গা। বড় বড় নাম করা দোকান ছিল, বুঝলে? বুঝলাম। অবশ্য স্যার, আমার তো মনে হয় না আপনি সেই ওল্ড ধর্মতলা দেখেছেন। ঠাট্টা করেই বলল তারাপদ। আমি কোত্থেকে দেখবো হে, 100 বছর আগের কথা। তাছাড়া আমি বাবু বাইরের লোক, আমার বাপ ঠাকুরদাও দেখেনি। গপ্প শুনেছেন? তা শুনেছি। যাক সে কথা, ওই বক্সি থেকে একটা ধোঁকা লাগছে। মানে? বাবলুর ফক্স অক্স বক্সের মধ্যে এই বক্সের সঙ্গে এই বক্সির কোনো সম্পর্ক আছে কিনা কে জানে। তারাপদ চমকে উঠল। চন্দনও অবাক হয়ে তাকিয়ে থাকলো। কিকিরা চায়ের কাপটা নামিয়ে রেখে বললেন, ক্যাটালগটা সুরবাবুদের নয়। সুরবাবুদের ব্যবসা পৈতৃক হলেও তারা ওয়াচ ডিলার নন। ক্যাটালগটা বক্সি কোম্পানির কাছ থেকে তাদের হাতে এসেছিল। বোধহয় সুরবাবুর বাবার আমলে দোকানে পড়েছিল ধুলোর মধ্যে। বক্সি কোম্পানি এখন নেই? না না, কোন কালে উঠে গিয়েছে। তাহলে? বক্সিদের মেজো ছেলে এন্টালি বাজারের দিকে থাকেন, সুরবাবুর চেনা জানা। ভদ্রলোকের বয়স 60-62। এখন ওদের ব্যবসা ইলেকট্রিক্যাল গ্রুপসে। আপনি স্যার সব খবরই নিয়ে ফেলেছেন? সুরবাবুর সঙ্গে গল্প করতে করতে নিয়ে ফেললাম। আসলে ওই রাবার স্ট্যাম্পের ছাপে বক্সি না দেখলে হয়তো অত খোঁজ নিতাম না। কি জানি, ওটা আমারও চোখে লেগে গেল, খোঁজ নিলাম। চন্দন সিগারেট বার করলো। মাথা গোলমাল হয়ে যাচ্ছে, 2-4 টান ধোঁয়া দরকার। বলল, আপনি কিভাবে এগোতে চাইছেন আমি বুঝতে পারছি না স্যার। আমাদের কাজ বাবলুর খোঁজ করা, ঘড়ি আর ফক্স আর বক্স এসব নিয়ে আমরা কি করব? কিকিরা বললেন, ওই ঘড়ির সঙ্গে বাবলুর নিরুদ্দেশ হওয়ার সম্পর্ক আছে, অন্তত আমার তাই মনে হয়। তারাপদ বলল, কিন্তু কিকিরা, ঘড়ি নিয়ে বেশি মাথা ঘামাতে গিয়ে সময় নষ্ট করলে যদি বাবলুর কিছু হয়ে যায়? অবশ্য তার যে কিছু হয়নি এতদিনে, তাই বা আমরা জানছি কেমন করে? কিকিরা কিছুক্ষণ চুপ করে থাকলেন, পরে বললেন, ভগবান করুন ছেলেটার কিছু না হয়, তবে তারা তেমন কিছু খারাপ হলে এতদিনে জানা যেত। স্যার, এটা কলকাতা শহর, এখানে সবকিছু জানার উপায় থাকে না। চন্দন বলল, বাবলুকে খুঁজে বার করাই আমাদের আগে দরকার। কিকিরা কোনো জবাব দিলেন না। খানিকটা সময় চুপচাপ কাটলো। তারাপদর খেয়াল হলো হঠাৎ। বলল, কৃষ্ণকান্ত বাবুর সঙ্গে আপনার কথাবার্তা হয়নি আর? হয়েছে, গত পরশু এসেছিলেন, কাল ওকে ফোন করেছিলাম বাড়িতে।
তা নতুন কিছু জানতে পারলেন? ওই ভদ্রলোক কুকুর নিয়ে সেদিন সকালে যিনি বেড়াতে বেরিয়েছিলেন তার কথা শুনলাম। কে তিনি? রাজেন সিনহা, নিউকামার। সবেই ওই পাড়ায় এসেছেন। কৃষ্ণকান্ত বাবুদের বাড়ি থেকে খানিকটা দূরেই নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছেন ভদ্রলোক। পাড়ার লোকের সঙ্গে আলাপ পরিচয় বিশেষ একটা হয়নি। বাড়িতে একাই থাকেন। কাজের একটা লোক আছে, পুরনো। কি করেন? তা কাজকর্ম করেন বই কি, কলকাতার একটা মাঝারি হোটেলের ম্যানেজার, আধা আধি মালিকও হতে পারেন। এখানকারই লোক? বলতে পারছি না। আচ্ছা, সিনহার সঙ্গে বাবলুর কেসের কোনো সম্পর্ক থাকতে পারে? এমনিতে তো মনে হয় যে না, তবে কৃষ্ণকান্ত বাবু বললেন তিনি পাড়ার লোক যারা সেদিন থেকে লেকে বেড়াতে বেরিয়েছিল ভোরবেলায়, তাদের মধ্যে দু চারজন সিনহার সঙ্গে বাবলুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে দেখেছে। চন্দন বলল, কোথায় দেখেছে? রোয়িং ক্লাবের দিকে। কি ভেবে চন্দন বলল, সাসপেক্ট করার মতো কারণ নেই, তবু খোঁজ করতে হবে। কিকিরা মুচকি হাসলেন। বাবলুদের নাটকের দলের দুটি ছেলের সঙ্গে দেখা করার উদ্দেশ্য নিয়েই বেরিয়েছিল তারাপদ। প্রথম ছেলেটিকে তার দোকানেই পেয়ে গেল। গড়িয়াহাটের কাছাকাছি ছোট একটা দোকান ছেলেটির, বইপত্র বিক্রি করে। হাত কয়েকের ঘর, বুক স্টলের মতনই দেখতে, মোটামুটি সাজানো। বাংলা বই বেশি, কিছু ম্যাগাজিনও রয়েছে। দোকানে ভিড় ছিল না, দু একটা খদ্দের। তারাপদকে খদ্দের ভেবে কিছু বলতে যাচ্ছিল ছেলেটি। তারাপদ মাথা নাড়ল, বলল, আপনার সঙ্গে দুটো কথা বলতে এসেছি ভাই, একটু প্রাইভেট। আমার সঙ্গে প্রাইভেট কথা? কোত্থেকে আসছেন? ছেলেটি অবাক হয়ে বলল। তারপরেই কি ভেবে বলল আবার, আমাদের গ্রুপের কেউ পাঠিয়েছে কলসো বুকিং? না, আমি কৃষ্ণকান্ত বাবুর কাছ থেকে আসছি। মেসোমশাই? বাবলুর বাবা? হ্যাঁ হ্যাঁ। কি যেন ভাবলো ছেলেটি। তারাপদকে দেখলো খুঁটিয়ে। একটু ওয়েট করুন। খদ্দের দুজন বিদায় হলে ছেলেটি তারাপদকে বলল, বসুন। বাইরের টুলে বসবেন? ভেতরেও আসতে পারেন। ছোট কাউন্টারের ওপাশে বসার জায়গা নামমাত্র। তারাপদ বাইরে একটা টুলের ওপরই বসলো। বাইরেই বসি। আমার নাম তারাপদ। আমার নাম পবন, পবন গোস্বামী। জানি, মানে নাম জেনেই তো এসেছি। বলুন, কি বলবেন? আমরা মানে বাবলুর খোঁজ খবর করে বেড়াচ্ছি। পবন তাকিয়ে থাকলো। পুলিশের লোক? লালবাজার থেকে আসছেন? না। তারাপদ মাথা নাড়ল, হাসলো। লালবাজারও নয়, পুলিশও নয়। পবন অবাক হয়ে কয়েক মুহূর্ত দেখলো তারাপদকে। তাহলে প্রাইভেট ইনভেস্টিগেশন। প্রাইভেট ডিটেকটিভ? তারাপদ মজার মুখ করে হাসলো। হ্যাঁ, না তাও ঠিক নয়। আমাদের একজন মাথাওয়ালা আছেন, ওই বস বলতে পারেন। তিনি প্রাইভেটলি কিছু কাজ করেন, আমরা তার লোক। কি নাম বসের? কিকিরা। কিকিরা? কিকিরা? অদ্ভুত নাম। মানে বাঙালি না জাপানি? তারাপদ হেসে ফেলল। বাঙালি বাঙালি। পুরো নাম কিঙ্কর কিশোর রায়, ছোট করে কিকিরা। পবন এবার মজা পেয়ে গিয়েছিল যেন, বলল, দারুণ নাম দাদা। ভাই, আমি কয়েকটা কথা জানতে এসেছি। যদি আমায় বিশ্বাস করে বলেন বলবেন, আর যদি অবিশ্বাস করেন বলবেন না, আমি ফিরে যাব। আরে না না, অবিশ্বাস করব কেন? আমি কখনো প্রাইভেট ডিটেকটিভ দেখিনি তো, তাই অবাক হচ্ছিলাম। বাবলু আমার ছোট ভাইয়ের মতন, আমরা সবাই তাকে ভালোবাসি। জানেন, আমরা ঘটনাটা জানার পর থেকে নিজেরাই তার কত খোঁজ করেছি। মেসমশাইয়ের কাছেও গিয়েছিলাম আমরা। অদ্ভুত ব্যাপার দাদা, একটা ছেলে বেমালুম উধাও হয়ে গেল।
কেন হলো? কেন তার খোঁজ পাওয়া যাচ্ছে না? সেটাই তো কথা। আমরা চা খাবেন? খেতে পারি। পবন দোকানের বাইরে এসে গলা চড়িয়ে কাকে যেন হাঁক মারল। চায়ের কথা বলল চেঁচিয়ে। ফিরে এসে আবার দোকানে ঢুকলো। আমাদের না ভয় হয় বাবলুকে কেউ খুন টুন করলো কিনা। খুন? খুন করবে কেন? জানি না, মানে কলকাতায় রোজই 2-4টে খুন খারাপই হয়, কাগজে দেখি। মিছি মিছি খুন করবে? কারণ নেই তবু? কি জানি। যাকে সে পরের কথা। আচ্ছা, আপনি কবে বাবলুকে শেষ দেখেছেন? কেন, আগের দিনই দেখেছি। ও বেপত্তা হওয়ার আগের দিন সন্ধ্যের দিকে এই দোকানে এসেছিল। 7টা নাগাদ ও চলে গেল। বলল ধীরাজদার সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যাবে। ধীরাজদা আমাদের গ্রুপের সেক্রেটারি, কাকুলিয়ায় থাকেন। তারাপদর কাছে যে 4-5 জনের নামের লিস্ট আছে বাবলুদের গ্রুপের ছেলে ছোকরা বন্ধু বাবলুর, তার মধ্যে ধীরাজের নাম আছে। নামটা তারাপদর মনে পড়ল। পবন বলল, দাদা এই একই কথা আমি মেসোমশাইকে বলেছি, পুলিশের একজন খোঁজে এসেছিলেন তাকেও বলেছি। একই কথা কতবার বলবো? তারাপদর নিজেরই যেন খারাপ লাগছে বলতে, তবু সে নাচার এমন গলা করে বলল, হ্যাঁ না ভাই, ব্যাপার তা নয়, আমাদের সব জানা নেই তাই জিজ্ঞেস করছি, ডোন্ট মাইন্ড। তা বাবলু এখানে অনেকক্ষণ ছিল? ঘন্টা খানেকের বেশি হবে। আড্ডা দিল। ও এখানে আড্ডা মারতে আসে তাই না? আসে, বন্ধুরা অনেকেই আসে। আচ্ছা, সেদিন ওকে কেমন দেখাচ্ছিল, মানে অন্য দিনের তুলনায়? বরাবর যেমন দেখায়। এমন কোনো কথা বলেছিল যাতে মনে হয় ওর, মানে আমি বলতে চাইছি বাবলুর মুখে আপনি কোনো নতুন কথা শুনেছিলেন? মনে পড়ছে না। নতুন কি বলবে? এই আচ্ছা, বাবলু আপনাকে কিছু দেখিয়েছিল বা বলেছিল? কি দেখাবে? কিছুই দেখায়নি? পুরনো একটা ঘড়ি, পকেট ঘড়ি? পবন হঠাৎ মনে করতে পারলো। বলল, না, ঘড়ি টড়ি দেখায়নি, তবে আগের দিন কথায় কথায় বলছিল ওদের কাছে বাড়িতে একটা সোনার ঘড়ি আছে, দারুণ দেখতে। ঘড়ির ওপর যে ঢাকনাটা আছে সেটার ওপর কাজ করা, তাতে মুখের ছবি আছে। মুখগুলো তাসের রাজা রানীর মুখের মতো দেখতে, চারপাশে গোল করা লতাপাতার নকশা। চা এলো, ছোট ছোট কাপ, দুধ কম, গুঁড়ো ভাসছে চায়ের। ছেলেটা চা দিয়ে চলে গেল। তারাপদ যেন সাধারণভাবেই কথা বলছে, বেশি আগ্রহ দেখালো না, চঞ্চলতাও নয়। বলল, আগের দিন মানে আপনার সঙ্গে শেষ দেখা হওয়ার আগের দিন? পবন মাথা নাড়ল। হ্যাঁ, এমন সময় এক মহিলা এলেন, কি একটা বইয়ের খোঁজ করলেন। পবনের কাছে ছিল না, তিনি চলে গেলেন। তারাপদ বলল, তা হঠাৎ সেদিন ঘড়ির কথা উঠল কেন? পবন বলল, সে এক মজা হয়েছিল। সেদিন আমাদের গ্রুপের ক্লাবে সন্ধ্যের সময় আড্ডা হচ্ছিল, আমি গিয়ে হাজির। তো খবরের কাগজের ওপর মুড়ি বাদাম ছড়িয়ে মুড়ি খাওয়া চলছে, ভাঁড়ের চা। মুড়ি যে শেষ, হঠাৎ কে যে কাগজটার দিকে তাকিয়ে বলল, আরে দেখ, একটা ঘড়ির জন্য কেমন বিজ্ঞাপন বেরিয়েছে। বিজ্ঞাপন? হ্যাঁ, ইংরেজি খবরের কাগজ, তাতে একপাশে রুল দিয়ে ঘেরা একটা বড় মতো বিজ্ঞাপন। এক ভদ্রলোক পুরনো এক ঘড়ির খোঁজ করছেন, লিখেছেন ঘড়িটার জন্য ভালো দাম দেয়া হবে। কার বিজ্ঞাপন, ঠিকানা? তা জানি না, আমি বিজ্ঞাপনটা দেখিনি। ওরা কেউ কেউ দেখলো, মজা করলো। তখন বাবলু বলল, তাদের বাড়িতে একটা দারুণ পুরনো সোনার ঘড়ি আছে, পকেট ঘড়ি, তার ঠাকুরদার। চা খেতে খেতে তারাপদ বলল, ঘড়িটা কেমন দেখতে তাও বলল? হ্যাঁ, নয়তো আমরা জানবো কেমন করে? হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা ভাই, সেই খবরের কাগজটা কি বাবলু নিয়ে নিল? পবন সামান্য ভেবে বলল, তা বলতে পারবো না, আমি বেশিক্ষণ ছিলাম না। ওরা ছিল, ওই ধীরাজদা, সুব্রত, বঙ্কিম।
তারাপদ একটু চুপ করে থেকে বলল, আচ্ছা বাবলু তো ভালো ছেলে, স্বভাব টভাব। কি বলছেন আপনি? বাবলু ভীষণ ভালো ছেলে, ওর স্বভাব দারুণ। আপনার আর কিছু মনে পড়ছে? পবন মাথা নাড়তে নাড়তে হঠাৎ কি মনে পড়ায় বলল, ও যেদিন আমার দোকানে এলো সেদিন কথায় কথায় একটা জায়গার নাম বলল। জিজ্ঞেস করলো আমি জানি কিনা। আমি না বললাম। কি নাম? কলকাতার মধ্যে? কলকাতা না, কলকাতার মধ্যে বোধ হয় নয়, বাইরে হবে, মফস্বল। তবে কলকাতাতেই তো কত জায়গা, কে আর খোঁজ রাখে। কি যেন বললো নামটা? জ দিয়ে হবে নাকি ব দিয়ে, মনে পড়ছে না। একটু চেষ্টা করুন ভাই। মনেই পড়ছে না। ঠিক আছে, আমি পরে আসবো, যদি আপনার মনে পড়ে আর কি। আজ আর বসবো না, হ্যাঁ, আমাকে আরেক জায়গায় যেতে হবে। তার আগে একবার আপনাদের ধীরাজদার সঙ্গে দেখা করে যাই। পাবো তো তাকে এ সময়? ধীরাজদাকে আজ পাবেন না, ধীরাজদা কলকাতায় নেই, খড়গপুরে গিয়েছে বাড়িতে, মায়ের অসুখ। পরশু নাগাদ পাবেন। আজ উঠি। তারাপদ উঠে পড়ল। সে এখন গোল পার্কের কাছে একটা জায়গায় যাবে। চন্দনের সেখানে অপেক্ষা করার কথা। দোকান থেকে বেরিয়ে আসতে আসতে তারাপদ বলল, আপনার কি মনে হয় বাবলুকে কেউ জোর করে তুলে নিয়ে যেতে পারে রাস্তা থেকে? পবন মাথা নাড়ল। একলা কেউ পারবে না, সাধারণ মানুষ হলে। হিন্দি ছবির পাক্কা গুন্ডা বদমাশ হলে পারে। পবন একটু হাসলো, বলল, বাবলু দারুণ দৌড়তে পারে, গায়ে জোর আছে। তাছাড়া ও কিছুদিন ক্যারাটেও শিখেছিল, ওকে চট করে কাবু করা মুশকিল। তারাপদ তার ঘড়ি দেখল, আর দেরি করা যায় না। চন্দন ঠিক জায়গায় অপেক্ষা করছিল। তারাপদ এসে বলল, কিরে, তোর খবর কি? কিছু জানতে পারলি? চন্দন বলল, বন্ধুর সঙ্গে সেই বিকেল থেকে লেগে থাকলাম, দেখাও করলাম 2-4 জনের সঙ্গে। সবাই বলল বাবলুকে তারা লেকে দেখেছে, চোখে পড়েছে। কেউ আগে দেখেছে, কেউ পরে। মোট কথা বাবলু যে সেদিন জগিং করছিল সেটা ঠিক। আর ওই ভদ্রলোকের খোঁজ নিতে পেরেছিস? ওই রাজেন সিনহা? চল বলছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে। চায়ের দোকানে বসবি? না, বাড়ি ফিরবো কোয়ার্টারে। চল ট্যাক্সি নি। কাছাকাছি ট্যাক্সি পেয়ে গেল চন্দন। ধুলোর ঘূর্ণি উঠল হঠাৎ। ট্যাক্সিতে উঠে জানলার কাঁচ বন্ধ করলো চন্দন। রুমালে চোখ মুছতে মুছতে বলল, বিকেলের আগে এসেছি, আর এখন কটা বাজলো? 7টা বেজে গেছে। ট্যাক্সি চলতে শুরু করেছিল। গড়িয়াহাট হয়েই সোজা যাবে, পার্ক সার্কাস ময়দান হয়ে সিআইটি রোড, তারপর মৌলালি ধরবে। তোর বন্ধুকে বাড়িতে পেলি? তারাপদ বলল, হ্যাঁ, বলা ছিল আগেই। বিদ্যুৎ 5টা থেকে চেম্বার করে যোধপুর পার্কে। আজ ওর দেরি হলো, 6টায় বসবে। ধুলোর ঘূর্ণি কেটে গিয়েছে। জানলার কাঁচ নামিয়ে দিতে দিতে চন্দন বলল, বাবলুকে সেদিন সকালে লেকের কাছে যারা দেখেছেন তাদের একজন হলেন নিরাপদ চ্যাটার্জি। 70-এর মতো বয়স, রিটায়ার্ড প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট। তিনি রোজই মর্নিং ওয়াক করেন। অন্য ভদ্রলোক হলেন সজল দত্ত, এরও বয়স হয়েছে। খবরের কাগজের অফিসে 35 বছর প্রেস ম্যানেজারি করেছেন। 3 নম্বর ভদ্রলোকের নাম মধুময় সরকার, বয়স 40 ছাড়িয়েছে, কিন্তু হাই ব্লাড সুগার। ডাক্তার রোজ সকালে হাঁটতে বলেছে, জোরে জোরে। এই 3 জনের সঙ্গে আমার দেখা করিয়ে দিয়েছে বিদ্যুৎ। 2 জনকে বাড়িতেই পেয়ে গিয়েছিলাম, মধুময়কে পেলাম রাস্তায়, অফিস থেকে ফিরছেন। কোনো ক্লু? কেস না, নাথিং। বাবলুকে এরা দেখেছেন এই পর্যন্ত। রাজেন সিনহা? দেখা হয়নি, তবে ইনফরমেশন পেলাম কিছু। কি? সিনহা সাহেব নাকি একসময় আন্দামানে ছিলেন, জাহাজেও কাজ করেছেন। পরে ভদ্রলোক মাদ্রাজে চলে আসেন, সেখান থেকে কলকাতায়। কোথাকার লোক? বলেন এই দিককার, 24 পরগনার। হোটেল ম্যানেজারই? ওই আন্দামান থেকেই, মাদ্রাজে বছরখানেক, তারপর কলকাতা। তা এখন যে হোটেলের ম্যানেজারি করেন সেটার তিনি কি শুধুই ম্যানেজার না মালিকও?
হাফ মালিক হতে পারেন কিংবা পার্টনার। আর কিছু? পাড়ায় নতুন এসেছেন, ফ্যামিলি বলে কিছু নেই, কাজের লোক একজন আর ওই কুকুরটার জাত বোঝা যায় না, বাঘের মতন লম্বা চওড়া, তবে ভীষণ ট্রেন্ড, মনিবের হুকুম মতো চলে। রাস্তায় দু চারটাকে কামড়ে দিলেই না হুকুম মেনে চলা বেরিয়ে যাবে, মুখ গার্ড করা থাকে, কামড়াবার চান্স নেই। তারাপদ বুঝতে পারলো চাঁদুর বিকেলটাই বৃথা গিয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। বাবলুকে সেদিন সকালে লেকে দেখা গিয়েছে, এটা কোনো নতুন খবর নয়, আর সিনা সাহেবের ব্যাপারেও মামুলি খবর যা পাওয়া গিয়েছে তাতেও কাজের কাজ হয়নি কিছু। দে আর সিগারেট দে। চন্দন সিগারেট চাইল। ট্যাক্সি পার্ক সার্কাস ময়দানের কাছে পৌঁছে গেল। সিগারেট ধরিয়ে হতাশ গলায় চন্দন বলল, তুই কিছু জানতে পারলি? পারলাম, তবে বল শুনি। তারাপদ পবনের সঙ্গে দেখা হওয়ার বৃত্তান্ত বলতে লাগলো। চন্দন মন দিয়ে শুনল। শেষে কি ভেবে বলল, তারা ঘড়িটা একটা বড় ফ্যাক্টর মনে হচ্ছে নাকি রে? বুঝতে পারছি না, ঘড়ি নিয়ে একটা রহস্য থেকেই যাচ্ছে, তবে বাবলু তো সেদিন ঘড়িটা পবনকে দেখায়নি, হয়তো সঙ্গে ছিল না। সন্ধ্যেবেলায় ছিল না, পরের দিন সকালে দৌড়তে যাওয়ার সময় বা পকেট ঘড়ি সঙ্গে থাকবে কেন? তারাপদ 5 কথা ভাবতে ভাবতে বলল, আমার কিছুই মাথায় ঢুকছে না। হবে না বুঝলি, বাবলুকে সলভ করা যাবে না বলে মনে হচ্ছে। ছেলেটা বেঁচে আছে কিনা তাই বাকে জানি। বক্সি কোম্পানির মেজবাবু ননি বক্সি মানে ননিলাল বক্সিকে পেতে অসুবিধে হলো না। এনতালি বাজারের কাছাকাছি তার বাড়ি। ননি বক্সির চেহারা সাজ পোশাকের মধ্যে পুরনো কলকাতার বনেদিয়ানার একটা ছাপ যেন আছে। ভদ্রলোকের বয়স 65 কাছাকাছি হবে। স্বাস্থ্য এখন ততটা মজবুত নয়, তবে বোঝা যায় একসময় স্বাস্থ্যবানই ছিলেন। গায়ের রং ফর্সা, প্রায় গোল মুখ, মাথার মাঝখানে সিঁথি, সব চুলি সাদা। পরনে ভালো লুঙ্গি, গায়ে গেঞ্জি, গেঞ্জির বুকের কাছে বোতাম। ভদ্রলোক পান জর্দার ভক্ত। কিকিরা খবর দিয়ে গিয়েছিলেন। নিচের বৈঠকখানা ঘরে কিকিরাদের বসিয়ে ননি বক্সি বললেন, বসুন, সুর আমায় লোক পাঠিয়েছিল চিঠি দিয়ে। কিকিরার সঙ্গে তারাপদ ছিল। কিকিরা বললেন, ভেবেছিলাম দোকানে গিয়ে আপনার সঙ্গে দেখা করব, শুনলাম আপনি দোকানে যাচ্ছেন না। শরীরটা ভালো যাচ্ছে না, বয়স হয়েছে, প্রেশারের গোলমাল, ওই মাঝে মাঝেই যাই, ইচ্ছে না হলে যাই না, ছেলেরাই কারবার দেখে, আমি ওপর ওপর। কিকিরা একটু হেসে বললেন, ওপর ওপরটাই বাকি কম বক্সি মশাই, মাথা না থাকলে শুধু ধর কি কাজ করে। ননি বক্সি হাসলেন, তারপর বললেন, বলুন আমি কি করতে পারি? অল্প অপেক্ষা করে কিকিরা বললেন, সুরবাবু কি চিঠিতে আমার পরিচয় আপনাকে জানিয়ে দিয়েছেন? হ্যাঁ, জানিয়েছে খানিকটা। আমি আপনার কাছে কয়েকটা কথা জানতে এসেছি। বলুন। আপনার বাবার আমলে যে ঘড়ির দোকান ছিল, সেই দোকানে আপনি আসা যাওয়া করতেন? হ্যাঁ, করতাম বই কি। আমাদের ঘড়ির দোকান হয়েছিল 1901 সালে, 1901। আমাদের দোকানের বেশ নাম ছিল তখন, বড় বড় কোম্পানির ঘড়ি রাখতাম, রেয়ার ঘড়িও, রিপেয়ারিং হতো। আপনারা তো কোম্পানির নাম রেখেছিলেন বক্সি অ্যান্ড কোম্পানি। হ্যাঁ, বক্সি লিখতেন কেন? বাবা লিখতেন, তখনকার দিনে এরকম চল। বাবা বরাবরই নিজের নামের উপাধি ইংরেজিতে BOXY বক্সি লিখতেন। আমাদের স্কুলের খাতায় বক্সি লেখা হতো। আপনি ঠিক কোন বয়স থেকে দোকানে যেতেন? আমার জন্ম 1930-তে। আমার দাদা ছিল আমার চেয়ে 3 বছরের বড়। আমি মেট্রোপলিটন স্কুলে পড়তাম। স্কুলে পড়ার সময় থেকেই মাঝে মাঝে দোকানে যেতাম, এমনি বেড়াতে। মানে যুদ্ধের সময় কলকাতায় যখন জাপানি বোমা পড়লো, আমরা কজন আমাদের দেশের বাড়িতে গিয়েছিলাম। বাবা কলকাতায় থাকতেন। আপনাদের দেশের বাড়ি কোথায়? বর্ধমানের এক গ্রামে, জিরেনপুর। তারপর কানে লাগলো কথাটা। বাবলু না জ দিয়ে একটা জায়গার কথা বলেছিল পবনকে?
জ বা ব হতে পারে বলেছিল। অবশ্য সঠিকভাবে নয়। তারাপদ কিকিরার দিকে তাকালো। কিকিরা তারাপদর মুখে শুনেছেন সবই। কিকিরা একটুও চঞ্চল হলেন না। ননি বক্সী নিজেই বললেন, যুদ্ধ টুদ্ধ থামলো, একদিন আমিও স্কুল থেকে বেরিয়ে কলেজে ঢুকলাম, কিন্তু কলেজটা শেষ করতে পারলাম না। বাবা মারা গেলেন, দাদা হঠাৎ ঘর বাড়ি ছেড়ে সন্ন্যাসী হয়ে গেলেন। আগে থাকতেন বিন্ধ্যাচলের দিকে, পরে কাশী, শেষে কাটোয়ার দিকে আশ্রম করেছিলেন, সেখানেই দেহ রক্ষা করেন। ননি বক্সী একটু থামলেন, নিজেই আবার বললেন, আমাদের ফ্যামিলিতে একটা অভিশাপ নেমে এলো বাবা যাওয়ার পরপরই। বাবা গেলেন, মা চলে গেলেন, দাদা সংসার ছাড়ল, দিবু আমার ছোট ভাই গয়ায় তর্পণ করতে গিয়ে অদ্ভুতভাবে ডুবে গেল। কিকিরা শুনলেন কথাগুলো, কি আর বলবেন, সহানুভূতি জানাতেও যেন কেমন লাগে। সামান্য সময় চুপচাপ থাকার পর কিকিরা বললেন, আমি একটা ঘড়ির খোঁজ করছি, পুরনো ঘড়ি। আপনি কি বলতে পারেন? বাবার ঘড়ির ব্যবসা আমি নিজে বড় একটা দেখতাম না, সে বয়সও হয়নি, পরে তো দোকানে উঠে গেল। তবু বলুন, কোন ঘড়ির খোঁজ করছেন? সোনার ঘড়ি, সুইস মেড, পকেট ঘড়ি। ননি বক্সী রীতিমতো অবাক, তাকিয়ে থাকলেন। সোনার পকেট ঘড়ি? ক্যান্টন? ক্যান্টন? ঘড়ির নাম ক্যান্টন, ক্যান্টন গোল্ড। এই ঘড়ির কথা আপনারা কোত্থেকে জানলেন? শখানেক বছর আগেকার মডেল, বাবার মুখে শুনেছি। কিকিরা আর তারাপদ মুখ চাওয়াচাওয়ি করলেন। কিকিরা বললেন, বক্সিদা, আপনি নিজে এই ঘড়ি দেখেছেন? আলবাত দেখেছি, অমন জিনিস দেখা যায় না, রেয়ার ঘড়ি। সারা পৃথিবীতে মাত্র 5টা ক্যান্টন গোল্ড পাওয়া গিয়েছিল। ওই ঘড়ি নিয়ে গল্প আছে। কি গল্প? কোনো কোটিপতি এক ইটালিয়ান অর্ডার দিয়ে ক্যান্টন গোল্ড তৈরি করিয়েছিলেন, কিন্তু ঘড়ি নেওয়ার আগেই মারা যান। পরে যে 4জন বিদেশি ধনী ওই ঘড়ি কিনেছিলেন, তার একজন জাহাজডুবি হয়ে মারা যান, একজন পাহাড় থেকে খাদে পড়ে গিয়ে মারা যান, বাকি 2জনের মধ্যে একজন আত্মহত্যা করেন নিজের মাথায় পিস্তল চালিয়ে, অন্যজনের প্রাণ যায় বুনো জন্তুর হাতে পড়ে। এ তো গল্প। তা হতে পারে, হয়তো 2-1জন সত্যি সত্যিই মারা গিয়েছিলেন, বাকিগুলো বানানো গল্প। তবে এটা ঠিক, ক্যান্টন গোল্ড রেয়ার ঘড়ি, ভেরি রেয়ার। কিকিরা বললেন, ওই ঘড়ি নিজের চোখে আপনি দেখেছেন? হ্যাঁ। একটু বলবেন কেমন দেখতে? ননি বক্সী চোখ বন্ধ করে যেন মনে করতে লাগলেন ঘড়ির কথা। বাড়ির ভেতর থেকে চা মিষ্টি এলো। নিন একটু চা খান। ননি বক্সী বললেন, ঘড়িটার কাঁটা সোনার, দাগগুলো রোমান নম্বর, ডায়াল প্লেট ব্রাইট অ্যান্ড কালারফুল, আলাদা কম্পাস আছে, সেকেন্ডের কাঁটা ছিল না, বোধহয় হারিয়ে গিয়েছিল। আপনি দেখেননি? না, ঘড়ির ওপর কভার ছিল, ডালা। সব পকেট ঘড়িতেই থাকতো তখন। ডালাটা দেখতে সুন্দর, অতি চমৎকার, চারপাশে এনগ্রেভিং ডিজাইন, মাঝখানে 2টো মাথা। ডালা কভারের পেছন দিকে কোম্পানির নাম, আরও কি কি খোদাই করা ছিল মনে পড়ছে না। তবে হ্যাঁ, পেছন দিকে বাবাও আমাদের কোম্পানির নাম শ্যাকরাকে দিয়ে খোদাই করে নিয়েছিলেন, বক্সি অ্যান্ড কোম্পানি। হ্যাঁ। ঘড়িটা আপনারা পেলেন কেমন করে, কিছু জানেন? ভালো জানি না, বাবার মুখে শুনেছি একজন সেলার মানে জাহাজি সাহেব ঘড়িটা বেচে দিয়ে যান দোকানে। বলেন কি, অমন সোনার ঘড়ি? আরে মশাই, জাহাজ থেকে অমন চুরি চামারি করা জিনিস সেলাররা নেশার ঘরে কতই বিক্রি করে দিয়ে যেত। কত দামে কিনেছিলেন আপনার বাবা জানেন? না, তবে সাহেব বেটা হয়তো ওটাকে ক্যারেট গোল্ড ভেবেছিল, তাই বেশি দাম হাঁকতে পারেন। তবু তখনকার দিনেই 1000 কয়েক টাকা তো নিয়েছিল নিশ্চয়ই। চা খাওয়ার ফাঁকেই কিকিরা বললেন, আপনার বাবা কি ক্যান্টন ঘড়ির কথা জানতেন? বাবা অনেক রেয়ার ঘড়ির খোঁজ খবর রাখতেন, তার ব্যবসাও ছিল রেয়ার ঘড়ি বিক্রি করা। তবে ওই ঘড়িটার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়েছেন বলেই তো আমার মনে হয়। ঘড়িটা শেষ পর্যন্ত কি হলো? বিক্রি হয়ে গেল? ননি বক্সী মাথা নাড়লেন, বললেন, না, তার হলো কোথায়,
আমরা যখন কলকাতায় বোমা পড়ার সময় দেশের বাড়িতে পালিয়ে যাই, তখন বাবা কয়েকটা রেয়ার ঘড়ি আমাদের সঙ্গে সরিয়ে ফেলেন। ভেবেছিলেন বোমা টোমা পড়ে কলকাতার কি হবে কেউ তো জানে না, ভবিষ্যতের কথা ভেবে কয়েকটা সরিয়ে ফেলেন। ঘড়িটা আমাদের কাছেই ছিল দেশের বাড়িতে। শেষে আর 5টা জিনিসের সঙ্গে একদিন চুরি হয়ে গেল। দেশের বাড়ি থেকে? হ্যাঁ, চোর ছাচরের উৎপাত তখন গ্রামে, রোজই এটা সেটা যায় এর ওর বাড়ি থেকে, আমাদেরটাও গেল। কিকিরা চা খাওয়া শেষ করে বললেন, ওরকম একটা রেয়ার ঘড়ি চলে গেল, আপনারা খোঁজ খবর করেননি? বাবা নিশ্চয়ই করেছিলেন, লাভ হয়নি। ননি বক্সি পান জর্দা মুখে দিলেন, পানের ডিবে এগিয়ে দিলেন কিকিরার দিকে। তামশাই, আপনারা হঠাৎ এই ঘড়ির খোঁজ খবর করতে এসেছেন কেন, তা তো বললেন না। কিকিরা পানের ভক্ত নন, তবু একটা পান নিলেন, বললেন, কেন এলাম শুনতে চাইলে আপনাকে তো অনেক কথা বলতে হয়। বলুন শুনি, আপত্তি আছে? না না। কিকিরা যথাসম্ভব সংক্ষেপে কৃষ্ণকান্তর কথা বললেন। বাবলুর নিরুদ্দেশ হয়ে যাওয়ায় পুরো বিবরণ জানালেন। ননি বক্সি অবাক হয়ে কিকিরার কথা শুনছিলেন, দু একবার জিজ্ঞেসও করলেন এ কথা সে কথা। কিকিরার কথা শেষ হলো, তিনজনেই চুপচাপ। খানিকক্ষণ পর ননি বক্সি বললেন, ঘড়িটার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, ওটা আমাদেরই ঘড়ি। ওরকম দ্বিতীয় ঘড়ি অন্য কারোর কাছে ছিল বলে আমি জানি না মশাই, তবু আমি একজনের খবর দেব, আপনি একবার সেখানে খোঁজ করে দেখুন। বলে পান চিবোতে চিবোতে জড়ানো জিভে ননি বক্সি বললেন, আমি এক জুয়েলারকে দেখেছি, বাবার কাছে আসতেন। বাবা যখন অসুস্থ, বাইরে বেরোতে পারেন না, তখন তিনি বাবাকে দেখতে আসতেন। এরা সে সময় বড় জুয়েলার ছিলেন, অবাঙালি, ফতেচাঁদ জুড়া ভাই। কলকাতার বনেদি বাড়ির অনেকের সঙ্গে কারবার ছিল। ভদ্রলোক বাবার চেয়ে বয়সে ছোটই ছিলেন, বাবাকে দাদাজি বলতেন, বাংলা বলতে পারতেন পরিষ্কার। ফতেচাঁদ বাবুর কাছেও দামি ঘড়ি থাকতো, খবর রাখতেন। ওর দোকান ছিল এই লালবাজারের কাছে, বাড়ি ভবানীপুরে। উনি এখনো বেঁচে আছেন কিনা জানি না, যদি বেঁচে থাকেন একেবারেই বুড়ো হয়ে গিয়েছেন, 80-র ওপর তো হবেই। উনি বেঁচে থাকলে আপনারা হয়তো কিছু জানতে পারেন। কিকিরা মন দিয়ে বক্সি বাবুর কথা শুনছিলেন। ভবানীপুরে কোথায় বাড়ি? রাস্তার নাম জানি না, যোগুবাবুর বাজারের আশেপাশে থাকতেন। দোকানেই খোঁজ করে দেখুন না, সেটা সহজ হবে। দোকান আছে তো? মাথা নাড়তে নাড়তে ননি বক্সি বললেন, তা বলতে পারবো না, পুরনো জুয়েলারেরা অনেকেই ব্যবসা গুটিয়ে নিয়েছে শুনতে পাই। তারাপদ উসখুস করছিল, তার মনে হচ্ছিল এবার উঠে পড়া ভালো, নতুন করে আর কিছু জানার নেই। কিকিরা উঠি উঠি ভাব করে বললেন, আপনাকে অনেকক্ষণ বিরক্ত করলাম। কি করব বলুন, একটা জোয়ান ছেলে বাড়ি থেকে হঠাৎ নিরুদ্দেশ, মা বাবার মনের অবস্থা বুঝতেই পারেন। পারি বই কি ভায়া, কলকাতা শহরটাও আজকাল ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিকিরা উঠে পড়লেন, তারপর আচমকা বললেন, ঘড়িটার দাম এখন কত হতে পারে বক্সিদা, ওই রেয়ার সোনার ঘড়িটার? ননি বক্সি তাকিয়ে থাকলেন কয়েক পলক, পরে বললেন, বলতে পারবো না, আমার কোনো আইডিয়া নেই। শখের জিনিস কিনে টাকা নষ্ট করবে এমন লোক কোথায়? সোনা, ওতে আর কতটুকু সোনা আছে? বিদেশি হলেও পাকা সোনা হবে বলে মনে হয় না। আমাদের হিসাবে ভরি তিনেক হতে পারে, কিন্তু মশাই জুয়েলগুলো ওটা কস্টলি। আচ্ছা চলি, পরে একদিন আসবো গল্প গুজব করতে, আপনি ভালো থাকুন। কিকিরা নমস্কার করে বেরিয়ে আসছিলেন, ননি বক্সির কথায় দাঁড়িয়ে পড়লেন। ননি বক্সি বললেন, ছেলেটির খোঁজ পেলে আমায় জানাবেন, একটা ফোন করলেও হবে, আমাদের ফোন নাম্বার। বলে উনি বাড়ির ফোন নাম্বার জানালেন। বাইরে এসে কিকিরা তার চুরুট ধরালেন, মুখে কথা নেই, হাঁটতে লাগলেন। সন্ধে হয়ে গিয়েছে কখন। তারাপদও পাশে পাশে হাঁটছিল কিকিরার।
অনেকক্ষণ পরে বলল, স্যার এ তো বড় ঝামেলায় পড়া গেল। ঘড়ি চুলোয় যাক, বাবলুর একটা খবর যদি পেতাম। কিকিরা বললেন, পেলে তো ভালোই হতো, কিন্তু ঘড়ি বাদ দিয়ে বাবলুকে কি পাওয়া যাবে? যাবে না। আমি বুঝতে পারছি না ওই ঘড়ি নিয়ে বাবলু কি করবে। ধরে নিলাম ঘড়িটা বেচে দিলে 5-10 হাজার টাকা সে পেতে পারে, কিন্তু বাবলু বেচবে কেন? আর 5-7 হাজার টাকা ওর বাবার কাছে কিছুই নয়। যদি বাবলুর টাকার দরকারই হতো, মা বাবার কাছেই পেতে পারত। কিকিরা ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বললেন, 5-7 কি 10 হাজারের ব্যাপার নয় তারাবাবু। মাথা নাড়লেন কিকিরা। তারপরই কি মনে করে বললেন, আমি কৃষ্ণকান্ত বাবুকে বারবার জিজ্ঞেস করেছি ঘড়ির কথা। তিনি একই কথা বলেন, তার বাবার ঘড়ি অচল, স্মৃতি হিসাবে বাড়িতে পড়েছিল। ও নিয়ে কেউ মাথা ঘামায়নি। বাবলুর জ্যাঠামশাই বাবলুর বাবার সঙ্গেও চারু অ্যাভিনিউয়ের বাড়িতে আমি দেখা করেছি। তিনিও ঘড়ি নিয়ে গরজ দেখালেন না। ওরও সেই একই কথা, বাবার ঘড়ি কৃষ্ণ রেখে দিয়েছিল স্মৃতি হিসাবে। তবে আমার মনে হয় বাবলুর বাবা জ্যাঠা ঘড়িটার ভেতরের কথা জানেন না। হয় জানেন না, না হয় জানাতে চান না। প্রথমটাই হয়তো ঠিক। বাবা জ্যাঠা জানেন না আর বাবলু জানতে পারলো, এটা কেমন করে হয়? বলতে পারবো না, কোনো রকমে জেনেছে। আপনি সেটা ভাবতে পারেন, কিন্তু কেমন করে জেনেছে, কার কাছ থেকে জেনেছে, এটা ধরবেন কেমন করে? অন্য মনস্কভাবে কিকিরা বললেন, দেখি, হ্যাঁ ভালো কথা, টেলিফোন ডিরেক্টরি ঘেঁটে আমি একটা ফক্স পেয়েছি। তারাপদ দাঁড়িয়ে পড়ল, অবাক হয়ে বলল, ফক্স? ফক্স অ্যান্ড মল্লিক? অদ্ভুত, কিসের কোম্পানি? জানি না, লেখা নেই। ডালহাউসির দিকে অফিস, স্ট্র্যান্ড রোড। তারাপদর কেমন হাসি পেয়ে গেল। বলল, স্যার আপনি বক্সি থেকে বক্স পেলেন, আবার ফক্সও পেলেন দেখছি। ফক্স যখন পেয়ে গেলেন, একটা অক্সও পেয়ে যেতে পারেন। কিকিরা হাসলেন না, বললেন, হাসবার কিছু নেই তারাবাবু, এরকম তুমি অনেক পাবে। আগে সাহেব শুভর ব্যবসা ছিল, পরে দিশিবাবুরা ব্যবসা কিনে নিয়েছে। কিন্তু ওই যাকে বলে গুডউইল, পুরনো কোম্পানির গুডউইলটা কাজে লাগায়। আমার মনে হয় এটাও তাই। কাজে লাগুক না লাগুক, কাল পরশু একবার ফক্সড অ্যান্ড মল্লিকের খোঁজ করতে হবে। তারাপদ চুপ করেই থাকলো।